আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হানিয়া হত্যার প্রতিশোধ, ইরানের সাহায্য ছাড়াই হিংস্র বাঘের মতো ইসরায়েল আক্রমণ করতে অধৈর্য হিজবুল্লাহ। শেখ হাসিনার পতনে ভারতের মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ। লোহিত সাগরে কেন মার্কিন জাহাজ, ইসরায়েলকে সমর্থনের কঠিন শাস্তি পেল যুক্তরাষ্ট্র। মার্কিন দুই ডেস্ট্রয়ারে তীব্র হামলা চালালো হুথিরা। শেখ হাসিনার সঙ্গে পুতুলকে দেখা করতে দেয়নি ভারত। রাশিয়ায় অনুপ্রবেশের পর লাশ গুনছে ইউক্রেন। পুতিনের লৌহ মুষ্টি জবাব, 660 সেনা হত্যা, 82 যুদ্ধযান ধ্বংস করল পুতিন সেনারা। মোদিরও হাসিনার মতো পরিণতি হতে পারে, কংগ্রেস নেতা সালমান খুরশিদের হুঁশিয়ারি। সরকার পতনের ইঙ্গিত দিলেন ইমরান খান। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। হানিয়া হত্যার প্রতিশোধ, ইরানের সাহায্য ছাড়াই হিংস্র বাঘের মতো ইসরায়েল আক্রমণ করতে অধৈর্য হিজবুল্লাহ। সিএনএন জানিয়েছে যে লেবানন ভিত্তিক হিজবুল্লাহ ইরানের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে ইসরায়েল আক্রমণ করতে প্রস্তুত। লেবানন হাইনাল্যান্ডের উত্তর সীমান্তে অবস্থিত, অর্থাৎ ইরানের চেয়ে লেবানন থেকে আক্রমণ করাটা হবে আরো সহজ। প্রতিবেদনে আরো বলা হয়, ইরান এখনো 31শে জুলাই তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার উপযুক্ত জবাব দিতে নির্ভুল পরিকল্পনা সাজাতে দিনরাত কাজ করছে, যাতে কোনো ভুলের জন্য শত্রুর প্রতিশোধের মোক্ষম সুযোগ হাতছাড়া না হয়। আর এদিকে হিজবুল্লাহ তার পরিকল্পনা নিয়ে দ্রুত এগিয়ে চলেছে। সিএনএন আরো জানায়, হায়নাদের উপর হিজবুল্লাহর প্রতিশোধমূলক আক্রমণ কোনো পূর্ব নোটিশ ছাড়াই অল্প কয়েকদিনের মধ্যে আসতে পারে। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ইরান লেবানন একত্রে ইসরায়েল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে বিক্ষুব্ধ নিঃসঙ্গ নেকড়ের মতো হিজবুল্লাহ আগেভাগেই প্রতিশোধ নিতে হামলা চালাতে পারে। আর সেই আশঙ্কায় এখন প্রায় ঘুম হারাম দখলদার নেতানিয়াহুর। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের 7 সিস্টার্স রাজ্য মণিপুরে অনুপ্রবেশ ঠেকাতে 2 জেলায় কারফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে। বুধবার আসাম সীমান্তবর্তী ফেরজাওল ও জিরিবাম জেলায় এই কারফিউ জারি করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটির স্থানীয় প্রশাসন। এদিন জেলা দুইটির ম্যাজিস্ট্রেটরা এই সান্ধ্য আইন জারি করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমানা নেই, তবে আসামের সঙ্গে সীমানা রয়েছে, আর দক্ষিণ আসামের সঙ্গে রয়েছে মণিপুরের সীমানা। আর এ কারণেই রাজ্যটির আসাম সীমান্ত সংলগ্ন ফেরজাউল এবং জিরিবাম জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে গত সোমবার উত্তর পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতের কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় 450 কিলোমিটার সীমান্ত রয়েছে, সূত্র ডেকান হেরাল্ড। লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের আনাগোনা বাড়ছে। ইসরায়েলকে সমর্থনের জন্যই ইয়েমেনের সমুদ্র বন্দরের কাছে সেনা ও যুদ্ধ জাহাজের উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মার্কিন 2 ডেস্ট্রয়ারে তীব্র হামলা চালালো হুথিরা। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন একদিনে 3টি বড় হামলা চালিয়েছে। ইরান সমর্থিত হুথি সামরিক বাহিনী জানিয়েছে, লোহিত সাগরে তারা ইহুদিবাদী ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজ এবং আমেরিকার 2টি ডেস্ট্রয়ারে হামলা চালায়। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই হামলার ঘোষণা দিয়েছেন। এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। জেনারেল সারি বলেন, ইউএসএস ডেস্ট্রয়ার কোল এবং ইউএসএস ল্যাসেনের উপর ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়। তিনি জানান, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট, ড্রোন ইউনিট এবং নেভাল ফোর্স সম্মিলিতভাবে এইসব হামলায় অংশ নেয়। হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরানের সর্বাত্মক যুদ্ধের হুমকির মধ্যেই দখলদার ইসরায়েলকে সমর্থন করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তার সামরিক উপস্থিতি বাড়িয়েছে বলে সেখানে উত্তেজনা বেড়েই চলেছে। ক্রমবর্ধমান মার্কিন সেনা মোতায়েন ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনাকেই নির্দেশ করে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গত 10 মাস ধরে যে বর্বরোচিত আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানান জেনারেল সারি।
ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে গত সোমবার দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপত্তার কথা চিন্তা করে দ্রুত দেশ ছেড়ে ভারতের দিল্লিতে আশ্রয় নেন হাসিনা। আজ বৃহস্পতিবার সকালে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে। পোস্টটি থেকে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নাটকীয় মোড় নেয়ার পর থেকে মা ও মেয়ের মধ্যে এখনো দেখাই হয়ে ওঠেনি। ওই টুইটে সায়মা ওয়াজেদ লিখেছেন, এই কঠিন সময়েও আমার মাকে দেখতে পারছি না, তাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এদিকে বিবিসি জানতে পেরেছে সায়মা ওয়াজেদ মঙ্গলবারই দিল্লি এসে পৌঁছেছেন। সেই ক্ষেত্রে দিল্লি আসার পরেও কেন তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি, নাকি তাকে ভারতীয় কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। সোমবার 5 আগস্ট যখন নাটকীয় ঘটনা প্রবাহের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয়, তখন সায়মা ওয়াজেদ থাইল্যান্ডে ছিলেন। প্রসঙ্গত, দেশত্যাগ করতে বাধ্য হওয়ার পর শেখ হাসিনার সঙ্গে এখনো তার ছেলে বা মেয়ে কারোই দেখা হয়ে ওঠেনি। যতদূর জানা যাচ্ছে, শেখ হাসিনা এই মুহূর্তে রয়েছেন দিল্লির কাছে গাজিয়াবাদে ভারত সরকারের আধা সামরিক বাহিনীর একটি অতিথি নিবাসে। রাশিয়ায় অনুপ্রবেশের পর লাশ গুনছে ইউক্রেন, পুতিনের লৌহ মুষ্টি জবাব। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা অনুপ্রবেশ করেছে। সেখানে রুশ সেনা এবং অনুপ্রবেশকারী ইউক্রেনের সেনাদের মধ্যে তীব্র লড়াই হয়েছে। এখন পর্যন্ত রুশ সেনারা 660 ইউক্রেনীয় সেনা হত্যা করেছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমে সীমান্তবর্তী অঞ্চলটিতে টানা 3 দিন এই ধরনের ঘটনা ঘটল। জেলেনস্কি বাহিনী সীমান্তবর্তী অঞ্চলটির সুঝা করেনোভো হাইওয়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং প্রায় 10 কিলোমিটার দখল করেছিল বলে জানা যায়। কিন্তু পুতিনের সেনারা সেই ভূমি পুনর্দখল করতে হামলা জোরদার করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার জানায়, ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধারা কুরস্ক অঞ্চলের গভীরে ঢুকতে চেয়েছিল, কিন্তু তাদের সেই চেষ্টা শক্ত হাতে ঠেকিয়ে দেওয়া হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনারা ইউক্রেনের 60টি ট্যাঙ্ক, সেনা সদস্যদের পরিবহনের 8টি ট্যাঙ্ক, 12টি পদাতিক বাহিনীর ট্যাঙ্ক এবং 31টি যুদ্ধ সংশ্লিষ্ট গাড়ি সহ মোট 82টি সাজোয়াজান ধ্বংস করেছে। গত 24 ঘন্টায় 14টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করে রুশ সেনারা। ইউক্রেনের সেনা ও কিয়েভপন্থী যোদ্ধাদের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশকে বড় ধরনের উস্কানি বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা নিজেদের ভূখণ্ডে কিয়েভপন্থী যোদ্ধাদের অনুপ্রবেশের ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন। মোদিরও হাসিনার মতো পরিণতি হতে পারে, এমনটাই হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা সালমান খুরশিদ। ছাত্র আন্দোলনের চাপে পড়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে। এই অবস্থায় প্রবীণ কংগ্রেস নেতা তথা সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। খুরশিদ বলেছিলেন, ভারত ও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এক অনুষ্ঠানে বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা টেনে আনেন কংগ্রেস নেতা। তিনি বলেন, কাশ্মীরের সবকিছু স্বাভাবিক মনে হতে পারে, আমরা হয়তো বিজয় উদযাপন করছি, যদিও কিছু মানুষ বিশ্বাস করেন যে সেই জয় বা 2024 সালের সাফল্য সম্ভবত সামান্যই ছিল, আরো অনেক কিছু করা দরকার। এরপরে তিনি বলেন, বাংলাদেশে যা ঘটছে তা এখানেও ঘটতে পারে। আমাদের দেশে ছড়িয়ে পড়া জিনিসগুলিকে বাংলাদেশে যেভাবে উড়িয়ে দেওয়া হয়েছে তাতে বোঝা যায় এখানেও বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এর আগে কংগ্রেসের বিক্ষোভ চলাকালীন সজ্জন সিং ভার্মার বক্তৃতার একটি ভিডিও বুধবার ভাইরাল হয়েছে। তিনি জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা টিভিতে দেখছেন বাংলাদেশের জনগণ কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এবং তার সরকারের ভুল নীতির জন্য তাদের ক্ষোভ প্রকাশের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের বাসভবনে ঝড় তুলেছে। মনে রাখবেন নরেন্দ্র মোদীজি, যে জনসাধারণ আজ আপনার ভুল নীতির বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদ করছে, তারা একদিন আপনার প্রধানমন্ত্রীর বাসভবনে ঝড় তুলবে তা ধরতে ভার্মা বজ্র কণ্ঠে বলেছিলেন। এর আগে শ্রীলঙ্কার জনগণ তাদের প্রেসিডেন্টের প্রাসাদে প্রবেশ করেছিল। এখন বাংলাদেশের জনসাধারণ সেখানে পিএম হাউসে ঝড় তুলেছে এবং পরেরটি ভারতের সাক্ষী হবার পালা, বলেছেন সাবেক কংগ্রেস মন্ত্রী।
অপরদিকে পাকিস্তান তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, মুসলিম লীগ নওয়াজের নেতৃত্বাধীন সরকারের হাতে আর মাত্র 2 মাস ক্ষমতা রয়েছে। বৃহস্পতিবার 8 আগস্ট কারাবন্দী ইমরান খান এই ভবিষ্যৎবাণী করেন। তাছাড়া বুধবার দলের কর্মীদের দেশ জুড়ে সমাবেশের নির্দেশ দেন, যদিও সমাবেশের তারিখ এখনো ঠিক হয়নি। এর আগে গত 30 জুলাই ইমরান খান জানিয়েছিলেন তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় প্রস্তুত। প্রায় 1 বছর ধরে কারাবন্দী ইমরান খান এক বিবৃতিতে বলেন, তার দল কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলেনি, শুধু আর্মড ফোর্সের সমালোচনা করেছে। তিনি বলেছিলেন, 2023 সালের 9 মের দাঙ্গার ঘটনায় যদি কোনো পিটিআই কর্মীর বিরুদ্ধে অপরাধ পাওয়া যায় তাহলে কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সাবেক এই ক্রিকেট তারকা আরো বলেছিলেন, বর্তমান সরকার পিটিআই এবং সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরিয়ে তার দলকে ধ্বংস করতে চায়। যদিও এখন পর্যন্ত দেশটির সেনাবাহিনীর সঙ্গে ইমরান খানের দলের মধ্যে কোনো বৈঠক হয়নি। তাছাড়া সম্প্রতি জোটকে আরো বড় করার নির্দেশনা দেন ইমরান খান। সূত্র জিও নিউজ। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হানিয়া হত্যার প্রতিশোধ, ইরানের সাহায্য ছাড়াই হিংস্র বাঘের মতো ইসরায়েল আক্রমণ করতে অধৈর্য হিজবুল্লাহ। শেখ হাসিনার পতনে ভারতের মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ। লোহিত সাগরে কেন মার্কিন জাহাজ, ইসরায়েলকে সমর্থনের কঠিন শাস্তি পেল যুক্তরাষ্ট্র। মার্কিন 2 ডেস্ট্রয়ারে তীব্র হামলা চালালো হুথিরা। শেখ হাসিনার সঙ্গে পুতুলকে দেখা করতে দেয়নি ভারত। রাশিয়ায় অনুপ্রবেশের পর লাশ গুনছে ইউক্রেন। পুতিনের লৌহ মুষ্টি জবাব, 660 সেনা হত্যা, 82 যুদ্ধযান ধ্বংস করল পুতিন সেনারা। মোদিরও হাসিনার মতো পরিণতি হতে পারে, কংগ্রেস নেতা সালমান খুরশিদের হুঁশিয়ারি। সরকার পতনের ইঙ্গিত দিলেন ইমরান খান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।